দর্শক জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। সৌদিতে ঈদুল আজহা উদযাপন, মিনায় হাজিদের পশু কুরবানি, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশে দেশে উৎসব, পরিবার ছেড়ে বিদেশের মাটিতে প্রবাসীদের ঈদ জামাত। যুদ্ধের ছায়ায় ইরানে ঈদ উদযাপন, মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলছে তেহরান, ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি মোস্তফা খামেনির। দখলদার বাহিনীর নির্বিচার হামলায় লেবাননে মৌলিন উৎসব, একদিনে নিহত ৩১, গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনিদের ঈদ উদযাপন। ইউক্রেনে ভয়াবহ রুশ হামলার হুমকির পর ইউরোপ জুড়ে উত্তেজনা, জার্মানি নরওয়েতে রুশ কূটনীতিকদের তলব, সংযত হওয়ার আহ্বান জাতিসংঘে। এবং অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ ভারতের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, বিজেপি সরকারের সিদ্ধান্তের সমালোচনা কংগ্রেসের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। সৌদি আরব, মালয়েশিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও ফিলিস্তিনি সহ নির্যাতিত মানুষের মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দেয়া হয় পশু কোরবানি। মক্কা ও মদিনা সহ সৌদি আরব জুড়ে ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজাহ সহ বিভিন্ন অঞ্চলের কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদগুলোতে সকাল থেকেই ছিল মুসল্লিদের ভিড়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ সহ অন্যান্য দেশের প্রবাসীরাও ঈদের জামাতে অংশ নেন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী কুয়েত সিটি সহ বিভিন্ন এলাকায় একযোগে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। প্রতি বছরের মতো এবারও বাংলা খুতবার মাধ্যমে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। খুবই আনন্দের সাথে আজকে এখানে একত্রিত হয়েছে এবং নামাজ পড়লাম, ঈদের নামাজ, খুবই ভালো লাগলো। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজারো মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরানেও উদযাপন করা হয় ঈদুল আজহা। তেহরানে ঈদের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মানুষ। পাকিস্তানেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকালে ঈদের নামাজ আদায়ের পর পশু কুরবানির মাধ্যমে ত্যাগের এই উৎসব পালন করেন তারা। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন মসজিদ, দরগা ও মুঘল গার্ডেনে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মালয়েশিয়ায় প্রবাসী জীবনের ব্যস্ততা ভুলে ঈদের আনন্দে মেতে ওঠেন বাংলাদেশিরা। রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন শহরের মসজিদ ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। বিদেশে আমরা দেশের মানুষরা সবাই মিস করি, কিন্তু এরপরও বিদেশেও আমরা দেশিরা সবাই একসাথে আছি, সবাই মিলে একসাথে উদযাপন করতেছি, ভালো লাগতেছে। এখানে পরিবার না, এখানে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব, কলিগ যারা আছে এরা একটা পরিবার। দ্বীপরাষ্ট্র মালদ্বীপেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিভিন্ন মসজিদ ও খোলা জায়গায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। দক্ষিণ কোরিয়ার সিউলেও প্রবাসীদের অংশগ্রহণে হয় ঈদের জামাত। জাপানের নামাজ শেষে প্রবাস জীবনের দূরত্ব ভুলে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন প্রবাসীরা। ইউরোপ জুড়েও উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় পর্তুগালের লিসবনে। বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। জার্মানির রাজধানী বার্লিন সহ বিভিন্ন স্থানে প্রবাসী অধ্যুষিত ও টার্কিশ মসজিদগুলোতে দুটো করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইতালির রাজধানী রোম সহ দেশটির বিভিন্ন অঞ্চলে 50টিরও বেশি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ডেও ত্যাগের মহিমায় উদ্বেলিত হয়ে পশু কোরবানি এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন অনেকে। ফ্রান্সের প্যারিসে প্রধান মসজিদের পাশাপাশি বাংলাদেশি অধ্যুষিত এলাকার মসজিদ, ইসলামিক কালচারাল সেন্টার ও জিমনেশিয়াম হলে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নাদিম মারজান, সময় সংবাদ। জামানায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি দিচ্ছেন হাজিরা।
মাথা মুন্ডনের মধ্য দিয়ে ধীরে ধীরে ইহরাম মুক্ত হচ্ছেন আল্লাহর মেহমানরা। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। নয় জিলহজ আরাফাতের ঐতিহাসিক ময়দানে অবস্থান ও ইবাদত শেষে সূর্যাস্তের পর মুজদালিফার পথে রওনা হন আল্লাহর মেহমানরা। সারা রাত খোলা আকাশের নিচে ইবাদত, জিকির আর দোয়ায় কাটান তারা। মাগফিরাত আর আত্মসমর্পণের এক অনন্য আবহে ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লাখো হাজি। 10 জিলহজ সকালে মিনায় পৌঁছেই বড় জামারায় শয়তানের উদ্দেশ্যে একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মধ্য দিয়ে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুসল্লিরা। কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন এই গুরুত্বপূর্ণ আমল। আর যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন তারা কনফার্মেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। পুরো প্রক্রিয়া জুড়েই হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও প্রশান্তির আবহ। কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুন্ডন ও চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি, তৃপ্তি আর আনন্দের ছাপ। একই দিনে সৌদি আরব জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মুজদালিফা, সৌদি আরব। ইসরায়েলের নির্বিচার হামলায় লেবাননে মলিন ঈদ আনন্দ। ঈদের দিন রাতেও লেবাননের নির্বিচার হামলা চালায় দখলদার বাহিনী। এতে চরম উৎকণ্ঠার মধ্যে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। একই পরিস্থিতি অবরুদ্ধ গাজা উপত্যকাতেও। ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেন নিরীহ ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় এবারের ঈদুল আজহা এসেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপ নিয়ে। সেখানে আনন্দের কোনো জায়গা নেই, আছে শুধু হারানোর দীর্ঘশ্বাস। ত্যাগের মহিমায় উদ্ভাসিত যে উৎসব সারা বিশ্বের কোটি কোটি মুসলমান উদযাপন করছেন, গাজার মানুষের কাছে তা আজ এক চরম অগ্নি পরীক্ষা। যুদ্ধ কেড়ে নিয়েছে তাদের ঘরবাড়ি, বন্ধু বান্ধব এবং উৎসবের সেই চেনা আনন্দ। ঈদের নতুন পোশাকের বদলে গাজার শিশুদের গায়ে আজ ধুলোবালি আর কান্নার দাগ। যে ঈদের দিনে ঘরে ঘরে আনন্দের আলো জ্বলার কথা ছিল, সেখানে আজ কেবলই শূন্যতা আর প্রিয়জন হারানোর হাহাকার। বিশ্ব যখন উৎসবে মেতেছে, গাজার বাসিন্দারা তখন কেবলই লড়ছে বেঁচে থাকার জন্য। ইসরায়েলি কঠোর অবরোধের কারণে এবারও গাজা উপত্যকা থেকে কোনো হজযাত্রী পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হতে পারেননি। পবিত্র মক্কা শহরে যখন লাখো কণ্ঠের লাভবাহিক ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, গাজার আকাশ তখন কাঁপছে বোমার আওয়াজে। নিষেধাজ্ঞা, অবরোধ আর স্বজন হারানোর এই ঈদ ফিলিস্তিনিদের জন্য কোনো উৎসব নয়, বরং এক অনন্ত প্রতীক্ষা। অন্যদিকে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় এবারের ঈদুল আজহা এসেছে বাস্তুচ্যুতি, অনিশ্চয়তা এবং চলমান ইসরায়েলি হামলার মধ্য দিয়ে। পুরো অঞ্চল জুড়ে অব্যাহত ইসরায়েলি আক্রমণ এবং নিরাপত্তার শঙ্কা এই উৎসবের চিরচেনা ঐতিহ্য কেড়ে নিয়েছে। একসময় যা ছিল স্বজনদের ভিড়ে ঠাসা ঘরবাড়ি আর পারিবারিক পুনর্মিলনের সময়, তা আজ রূপ নিয়েছে এক শূন্যতা আর আতঙ্কের দিনে। ইসরায়েলি হামলায় স্বজনহারা পরিবারগুলোর ঈদ শুরু হয়েছে উৎসবের বদলে নিস্তব্ধতার প্রিয়জনদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। এদিকে গাজায় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এদিকে গাজামুখী আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর আটকে দেওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছে ফ্রান্স। যুদ্ধ, অবরোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ঘিরে নতুন করে বাড়ছে কূটনৈতিক চাপ। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা ইসরায়েলি হামলা পুরোপুরি থামেনি। স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনুস শহরে একটি গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চিকিৎসা কর্মীদের তথ্য অনুযায়ী ওই বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হামলাটিকে লক্ষ্যভিত্তিক অভিযান বলেও উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে এখনও অচলাবস্থা চলছে। এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুদ্ধবিরতির পরও গাজার অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল বাহিনী। এদিকে গাজামুখী আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর আটকে দেওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নু বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় নীরব থাকা ফ্রান্সের মতো দেশের জন্য অকল্পনীয় বলেও জানান তিনি। সোমবার আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সমুদ্র সহায়তা বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। বহরের লাইভ সম্প্রচারে একের পর এক জাহাজ থামানোর দৃশ্য সামনে আসে। পরে প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলি সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরকে আটক কর্মীদের সামনে বিদ্রূপ করতে দেখা যায়, যা আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। বহরটিতে ৩৯টি দেশের ৪ শতাধিক কর্মী অংশ নিয়েছেন বলে জানান আয়োজকরা। শিউলি রোজা, সময় সংবাদ। লেবাননে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত। দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর ব্যাপক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। একই সঙ্গে সীমান্ত এলাকায় স্থল অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবানন, বেকা ভ্যালি ও নাবাতিয়েত অঞ্চলে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল আবিব। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভারতের হিমাচল ও উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনী মোতায়েন, হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি। যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে আবারও বেড়েছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ করলে গণমাধ্যম সেটিকে দারুণ কৌশলপূর্ণ বিজয় হিসেবে উপস্থাপন করবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবের অবসান ঘটছে দাবি করে ইসরায়েলকে উৎখানের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। দেশটিতে মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলেও দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ ইস্যুতে দ্রুত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ইরান আত্মসমর্পণ করলে সেটিকে মাস্টারফুল ও ব্রিলিয়ান্ট বিজয় হিসেবে উপস্থাপন করা হবে। একই সময় ইরান অভিযোগ করে, পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের হামলা চলমান অস্থায়ী যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পরিস্থিতিকে আরও জটিল বলে অভিহিত করে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব হামলা ছিল প্রতিরক্ষামূলক এবং লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন বসানোর চেষ্টা করা নৌযানে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, কয়েকদিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা হরমুজ প্রণালী জাহাজ চলাচল স্বাভাবিক করতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি ও আটকে থাকা সম্পদ ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা প্রয়োজন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে শক্তির সমীকরণ পরিবর্তন হচ্ছে। তিনি মুসলিম দেশগুলোর ঐক্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে একটি নতুন আঞ্চলিক শৃঙ্খলা গড়ে উঠবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার কথা উল্লেখ করে ইসলামিক বিশ্বের সম্ভাবনাকে সামনে আনেন। দাবি করেন, ইসরায়েল অশুভ অবস্থার শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিয়ে তেহরানের কড়া অবস্থান আরও স্পষ্ট করেন বক্তব্যে। একই সময় লেবাননে উত্তেজনা আরও বেড়েছে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ লক্ষ্য করে ১২০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। সব মিলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, হরমুজ প্রণালী সংকট এবং ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। শিউলি রোজা, সময় সংবাদ।
দেখছেন আন্তর্জাতিক সময়। ইউক্রেনে নতুন করে বিমান হামলার হুমকি ঘিরে ইউরোপ জুড়ে চলছে কূটনৈতিক উত্তেজনা। রাশিয়ার সতর্ক বার্তার পর জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়ন রুশ কূটনীতিকদের তলব করেছে। মস্কোর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ও বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পরিস্থিতিকে করে তুলেছে আরও সংঘাতমুখী। একই সঙ্গে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে বড় ধরনের হামলার ইঙ্গিত দেওয়ার পর ইউরোপীয় কূটনৈতিক মহলে চলছে তীব্র প্রতিক্রিয়ার ঝড়। রাশিয়ার পক্ষ থেকে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের কিয়েভ ছাড়ার আহ্বানের পর জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়ন রুশ কূটনীতিকদের তলব করে। ইইউ মুখপাত্র আনিত্তা হিপ্পার এই হুমকিকে অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি বলে উল্লেখ করে মস্কোকে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানান। এর আগে মস্কো জানায় সপ্তাহান্তে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কিয়েভে নতুন হামলার পরিকল্পনা রয়েছে। রাশিয়া দাবি করে হামলার উড়িসনিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা শব্দের গতির প্রায় 10 গুণ গতিতে আঘাত হানতে সক্ষম। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় কিয়েভের সামরিক শিল্প স্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলো এখন নিয়মিত লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে বিদেশি নাগরিক ও কূটনৈতিক মিশনগুলোকে দ্রুত শহর ছাড়ার আহ্বান জানানো হয়। জবাবে জার্মানি, নেদারল্যান্ডস ও নরওয়ে কূটনীতিকদের তলব করে জানায় মস্কোর এই অবস্থান হুমমান। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রাশিয়াকে আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রি মেলনিক রাশিয়ার পদক্ষেপকে নতুন ও ভয়াবহ আগ্রাসন হিসেবে আখ্যা দেন। অন্যদিকে কিয়েভের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা নিয়ে গভীরভাবে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানান। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আলোচনায় অচলাবস্থা থাকলেও ওয়াশিংটন মধ্যস্থতার জন্য প্রস্তুত রয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু বলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীরা নিজেরা না পালালে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। যদিও জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়াকে পুশব্যাক হিসেবে উল্লেখ করে বিজেপি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের বয়স মাত্র 17 দিন হলেও রোজ একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে মুখ্যমন্ত্রীর দাবি করা প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের আটক ও ফেরানোর ইস্যুতে তার কঠিন প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান। আর যাদের আটক করা হচ্ছে তাদের রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে। মঙ্গলবার সীমান্ত ঘেঁষা নদিয়া জেলার কল্যাণীতে মুখ্যমন্ত্রীর তৃতীয় জেলা স্তরের প্রশাসনিক বৈঠক থেকেও পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জেলে রেখে ভারতীয়দের অধিকারের খাওয়া পড়ার সুযোগ দেয়া হবে না কোনো অনুপ্রবেশকারীকে। তাদের দ্রুত পালানোরও নির্দেশ দেন শুভেন্দু। তবে বিজেপি সরকারের বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থানের সমালোচনা করেছেন সাবেক লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, প্রত্যাবর্তনের একটি নিয়ম আছে, এভাবে সীমান্ত দিয়ে পুশব্যাক করা যায় না। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। অনুপ্রবেশকারী আছে, আমরা ফেরত পাঠাবো। বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হয়েছে, তা যদি না হয় তাহলে রাতের অন্ধকারে বিএসএফ বর্ডারে নিয়ে গিয়ে ধাক্কা মেরে বললো বাংলাদেশে ঢুকে যাও, সেটা কিন্তু ডিপোর্ট করা হলো না, সেটা কিন্তু পুশব্যাক করা হলো
ধাক্কা মেরে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। এদিকে রাজ্যটির উত্তর 24 পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের বসিরহাট এলাকার হাকিমপুরে একদল মানুষ সীমান্তের ওপারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এসব মানুষ কাজের সন্ধানে বিভিন্ন সময় দালাল ধরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। ক্যামেরার সামনে তারা নিজেরাই স্বীকার করেছেন শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারিতে তারা ভয় পেয়ে নিজেদের দেশে ফিরছেন। সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন রিটার্ন যাচ্ছে লোকজন। সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না, এই জন্য চলে যাচ্ছি। শুধু অনুপ্রবেশ ইস্যুতেই নয়, শুভেন্দু প্রশাসন কঠোরভাবে একের পর এক অবৈধ নির্মাণও ভাঙছে। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় চলেছে আলোচিত বুলডোজার অভিযান, চলেছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের অভিযানও। এদিনও উত্তর 24 পরগনার বাদুড়িয়ার এক তৃণমূল প্রতিনিধির কার্যালয়ের পাশ থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর যে কটি বিতর্ক হয়েছে তার মধ্যে অন্যতম কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের নামাজ না পড়ার সিদ্ধান্ত। এবারে পবিত্র ঈদের নামাজ হবে রেড রোড লাগোয়া আরেক ঐতিহাসিক জায়গা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই প্রস্তুতিও শুরু হয়েছে সেখানে, কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হলো এর উত্তর নেই কারো কাছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার ব্যস্ততম সড়ক রেড রোড, এর ঠিক পাশেই দুধারে আছে বিভিন্ন ফুটবল দলের অফিস এবং পূর্ব ভারতের সেনা সদর দপ্তর। শুধু তাই নয়, এই সড়ক দিয়েই মূলত বিধানসভা, কলকাতা হাইকোর্ট, রাজভবন, এমনকি ধর্মতলার মতো ব্যস্ততম এলাকারও সংযোগ। এই সড়কেই নিয়ম করে বছরে 2 ঈদে নামাজে সামিল হতেন লাখো মুসল্লি। কলকাতার খেলাফত কমিটির আয়োজিত ঈদ জামাতকে ভারতের অন্যতম বড় জামাত বলেও দাবি করা হয়। কলকাতা, শহরতলি, অন্য জেলা, এমনকি প্রতি বছর পর্যটক হিসেবে আসা অগণিত বাংলাদেশি পর্যটকও ঈদের জামাতে সামিল হতেন এই রেড রোডেই। এবার এই রেড রোডে আর ঈদের জামাত হচ্ছে না। রেড রোড থেকে 500 মিটার দূরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। আর রেড রোডে ঈদের জামাত না হওয়ার সিদ্ধান্তে আছে মিশ্র প্রতিক্রিয়া। নতুন সরকার এমন কিছু নিয়ম চালু করেছে যা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে বলে মনে করেন অনেকে। আবার এই সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন কেউ কেউ। সরকার আসবে, সরকার বদলাবে, নতুন সরকার আসবে, নতুন নিয়ম হবে। এটা কোনো ইসলামিক স্টেটও নয়, এটা কোনো হিন্দু স্টেটও নয়, এটা একটা সেকুলার স্টেট। রেড রোডে নামাজ পড়া হতো, এটা জোর করে হিংসা ভাবে এটাকে ব্রিগেডে দিয়েছে। এটা আমাদের অধিকারকে ছেনা আছে। ভ্রাতৃত্বমূলক পরিবেশ যেন থাকে এবং সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভাইরা সুন্দরভাবে মনের মতো করে আনন্দ করে পালন করতে পারে। খুব ভালো সিদ্ধান্ত, ব্রিগেডে হোক, প্রচুর জায়গা ব্রিগেডে হোক না। জানা যাচ্ছে নিরাপত্তার প্রশ্ন তুলে গত বছরই রেড রোডে ঈদের জামাত নিয়ে আপত্তি তোলে প্রশাসন। যেহেতু এই এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রিত জায়গা, তাই পুরো নিয়ন্ত্রণও সেনা দপ্তরের। গত বছরই জানিয়ে দেওয়া হয়েছিল এবছর থেকে জামাতের নতুন স্থান নির্ধারণ করার পরিকল্পনা। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্টরা কেউ ক্যামেরার সামনে কথা না বললেও টেলিফোনে সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন। 1919 সাল থেকেই রেড রোডে নিয়মিত ঈদের নামাজ পড়তেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এমনিতেই এবছর কুরবানির পশুর জবাই নিয়ে সরকারের নির্দেশনায় ক্ষুব্ধ রাজ্যের মুসলমানরা। এর উপর রেড রোড থেকে সরিয়ে ব্রিগেড গ্রাউন্ডে ঈদের জামাতে কত মানুষের সমাগম হবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যেন ইউরোপে নেমে এসেছে তীব্র গরম। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন সহ পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড। অতিরিক্ত তাপপ্রবাহে ইতিমধ্যে ফ্রান্সে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ইউরোপে এমন কঠিন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা দিচ্ছে। স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের তাপমাত্রা পৌঁছায় 34.8 ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ইতিহাসে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা। লন্ডনের কিউ গার্ডেনে রেকর্ড হওয়া এই তাপমাত্রাকে দেশটির আবহাওয়া দফতর মধ্য গ্রীষ্মের এই সময়ে অস্বাভাবিক বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এই সোমবার সরকারি ছুটির দিনগুলোর মধ্যে দেশটির ইতিহাসের সবচেয়ে গরম দিন হিসেবে রেকর্ড হয়েছে।
ফ্রান্সেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে সোমবার ছিল মে মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তীব্র গরমে দেশটিতে কয়েকজনের মৃত্যুও হয়েছে। এমন পরিস্থিতিতে তাপপ্রবাহের মধ্যে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আমার মনে হয় এখন সবচেয়ে জরুরি বিষয় হলো মানুষকে বারবার সতর্কবার্তা জানানো, তাপপ্রবাহ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে। দিন তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করুন, জানালা বন্ধ রাখুন, আপনার আশপাশের ঝুঁকিতে থাকা মানুষদের খোঁজ নিন। স্পেনেও বাড়ছে গরমের তীব্র। অফিস বলছে দেশটির কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। রাজধানী মাদ্রিদে গরম থেকে বাঁচতে মানুষ ভিড় করছেন সুইমিং পুলগুলোতে। ইতালির কিছু অঞ্চলে খোলা আকাশের নিচে কাজের সময়েও বিধিনিষেধ জারি করা হয়েছে। আমার মনে হয় প্রতি বছরই গরমটা একটু আগেই শুরু হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে থাকছে। আমরা যেভাবে পারছি সেভাবেই মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমি গরম একেবারে সহ্য করতে পারি না, শীতকালই বেশি পছন্দ করি। তবে ভালো লাগছে যে আজই প্রথম সুইমিং পুলে এলাম। আমরা যতটা সম্ভব ঠান্ডা থাকার চেষ্টা করছি। মঙ্গলবার স্লোভাকিয়ার রাজধানীতেও তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি ছিল, যা মে মাসের শেষের গড় তাপমাত্রার চেয়ে অন্তত 8 ডিগ্রি বেশি। এ সময় তীব্র রোদ থেকে বাঁচতে পর্যটক ও স্থানীয়দের ছায়া খুঁজতে দেখা যায়। আবহাওয়াবিদরা বলছেন উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাস আটকে পড়ায় ইউরোপে হিটডোম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গবেষকদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে আগেভাগেই তাপপ্রবাহ দেখা দিচ্ছে এবং তা আরও দীর্ঘ থেকে তীব্র হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জনপ্রিয় ওটিপি কর্মসূচিতে জালিয়াতি ও অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। প্রায় 10,000 বিদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট নিয়োগদাতাদের বিরুদ্ধে তদন্ত করছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসি। এতে পড়াশোনা শেষে চাকরি ও H-1B ভিসার পথে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর ক্যারিয়ার গড়া এখন আগের চেয়ে আরও কঠিন হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রে F-1 ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ওটিপি কর্মসূচি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা পড়াশোনা শেষে 12 থেকে 36 মাস পর্যন্ত নিজেদের বিষয় সম্পর্কিত কাজে কাজ করার সুযোগ পান। প্রযুক্তি অন্যান্য খাতে অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে এটি দীর্ঘদিন ধরে পরিচিত। তবে এবার এই কর্মসূচি ঘিরে বড় ধরনের তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই। সংস্থাটি বলছে ওটিপি ব্যবস্থার মাধ্যমে ব্যাপক জালিয়াতি ও অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে প্রায় 10,000 বিদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট নিয়োগদাতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক প্রতিষ্ঠানের ঠিকানায় কোনো কার্যক্রম না পাওয়া, খালি ভবন বা তালাবদ্ধ অফিসের মতো অনিয়মও ধরা পড়েছে বলে জানায় সংস্থাটি। কিছু ক্ষেত্রে একই ঠিকানায় একাধিক প্রতিষ্ঠানের নাম ব্যবহারের ঘটনাও শনাক্ত করেছে তদন্তকারীরা। একটি প্রতিষ্ঠানের দাবি ছিল সেখানে মাত্র 3 জন ওটিপি কর্মী রয়েছে, কিন্তু নথিপত্রে প্রায় 500 শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কর্মকর্তারা জানান প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তরে যুক্তরাষ্ট্রের বদলে ভারতের যোগাযোগকারীদের কাছে পাঠানো হচ্ছিল। বিশ্লেষকদের মতে এই তদন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। প্রযুক্তি খাতে চাকরির সংকোচন, নিয়োগ কমে যাওয়া এবং ভিসা যাচাই প্রক্রিয়া কঠোর হওয়ায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর কর্মসংস্থান পাওয়া আগের চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে, যে কারণে ওটিপি কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা বাড়ছে। শিউলি রোজা, সময় সংবাদ। কঙ্গোতে ইবোলার চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকের মৃত্যুতে স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি নিয়ে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। চলমান প্রাদুর্ভাবের মধ্যে বুধবার দেশটি সফরে যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। এদিকে বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে সমন্বয় করে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে মেক্সিকো। ইবোলার হটস্পট দেশগুলো থেকে ভ্রমণ ও অভিবাসনে কড়াকড়ি আরোপ অটোয়ার।
স্থানীয় সময় মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বুনিয়ায় ইবোলা রোগীদের চিকিৎসা করতে গিয়ে মারা যাওয়া এক চিকিৎসকের দাফন সম্পন্ন করেন সহকর্মী, আত্মীয়স্বজন ও রেড ক্রসের স্বেচ্ছাসেবকরা। এই ঘটনা আবারও সামনে এনেছে ইবোলা মোকাবেলায় সামনের সারির স্বাস্থ্যকর্মীদের চরম ঝুঁকি। ইটুরি প্রদেশে চলমান প্রাদুর্ভাবটি এখন পর্যন্ত সবচেয়ে উদ্বেগজনকগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কঙ্গো উগান্ডায় চলমান এই ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় 1000 রোগী শনাক্ত হয়েছেন এবং মৃতের সংখ্যাও 200 ছাড়িয়েছে। প্রাদুর্ভাবটি স্ট্রেইন দ্বারা সৃষ্ট, যার জন্য এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জাতিসংঘের ডেপুটি মুখপাত্র জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং 55টি মানবিক সংস্থা আক্রান্ত এলাকায় কাজ করছে এবং জরুরি স্বাস্থ্যসেবা ও অপুষ্টি মোকাবেলায় সহায়তা দিচ্ছে। তবে সতর্ক করেন, সহিংসতা ও দুর্গম এলাকার কারণে অনেক জায়গায় স্বাস্থ্যকর্মীরা পৌঁছতে পারছেন না, যা প্রতিক্রিয়াকে ব্যাহত করছে। ইবোলা ভাইরাস সাধারণত সংক্রমিত শরীরে তরল ও দূষিত উপকরণ এবং অনিরাপদ দাফনের মাধ্যমে ছড়ায় বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। এই প্রেক্ষাপটে মেক্সিকো 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে সমন্বিত মহামারী নজরদারি ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, উচ্চ ঝুঁকি অঞ্চল থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষা আরও কঠোর করা হবে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পুরনো সেতু ধসে অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। স্থানীয় সময় মঙ্গলবার দমকল কর্তৃপক্ষ জানায়, সেতুটি ভাঙার কাজ চলাকালে কাঠামোর একটি অংশ সামান্য ডেবে যাওয়ায় বিষয়টি প্রথমে নজরে আসে। সিউডেমন ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, কংক্রিটের স্ল্যাব কাটার সময় হঠাৎ সেতুর ডেকের একটি অংশ ধসে পড়ে। এতে শ্রমিক ও কর্মীরা ধ্বংসস্তূপ এবং কংক্রিটের নিচে চাপা পড়েন। ঘটনার পর পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো পুরো এলাকা ঘিরে ফেলে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসাবশেষ কিছু অংশ পাশের রেল লাইনের ওপর পড়ে যাওয়ায় সিউল স্টেশনের কিছু রেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় ঐতিহাসিক আগ্নেয়গিরি আর্থার সিটে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র জুড়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় সোমবার দেশটির ঐতিহাসিক আর্থার সিট এলাকায় আগুন লাগার খবর পায় স্কটিশ ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই দাবানলটি পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় দমকল কর্মীদের। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় আশেপাশের চলাচলের পথ। এরই মধ্যে পাহাড়ের নিচের অংশ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। খাড়া ও বিস্তৃত এলাকার কারণে নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনা। তাজমিল, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।